প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। আমার আজকের পর্ব হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সূর্যমুখী। সূর্যমুখী যদিও একটি প্রাচীন কৃষি ফসল, এটা কিন্তু ইদানিং আমাদের দেশে একটি মানে শৌখিন একটি চাষাবাদের মধ্যে পরিণত হয়ে গেছে। তাই এর এর যে পরিমাণ শৌখিন চাষাবাদে পরিণত হয়েছে এবং সেই সাথে যে পরিমাণ চাষাবাদ আমাদের বাড়ার কথা তা কিন্তু হয়নি। এর চাষাবাদ কিন্তু খুবই কম। প্রতিটি জেলায় ২-১টি করে এরকম সূর্যমুখীর বেল্ট দেখা যায়। এর কিন্তু যে পরিমাণ আমাদের প্রয়োজন ওই পরিমাণে আমরা আমদানি করতে হয়। আমরা নিজে উৎপাদন করতে পারি না। কিন্তু আসলে শৌখিন চিরদিন থাকে না। এই শৌখিন থেকে এটা কিন্তু অবশ্যই আমাদের পেশায় পরিণত করতে হবে। তাহলেই আমাদের দেশের যে আমরা বহির্বিশ্ব থেকে যে সূর্যমুখী বীজ আমদানি করি তা কিন্তু আর লাগবে না। আমাদের দেশেই তা উৎপাদন হবে। দর্শক, আজ আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলব এই সূর্যমুখী চাষ সম্পর্কে। সূর্যমুখী যদিও আমাদের দেশের একটি প্রাচীনতম কৃষি ফসল, অতীতে যে আমাদের দেশের চাষিরা যে পরিমাণ সূর্যমুখী উৎপাদন করত তাতে কিন্তু ততটা মার্কেট না থাকার কারণে তারা ধীরে ধীরে এখান থেকে পিছিয়ে গেছে। আর এখন কিন্তু এর বহুবিধ ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এর কিন্তু চাহিদা অনেক বেড়ে গেছে। তাই আমরা যে পরিমাণ উৎপাদন করি এই চাহিদা কিন্তু আমাদের দেশের উৎপাদিত সূর্যমুখী থেকে আমরা মেটাতে পারি না। তার জন্য আমরা বিভিন্ন সময় আমদানি করে থাকি। তাই এর জন্য অবশ্যই আমাদের প্রয়োজন আরো উদ্যোগ নেওয়া। আর এর জন্য চাই ব্যাপক প্রশিক্ষণ, ব্যাপক প্রচার। তাই আজ আমি এ বিষয়ে কথা বলব সূর্যমুখী চাষ সম্পর্কে। সূর্যমুখী কিন্তু আসলেই একটি জনপ্রিয় এবং লাভজনক ফসল যা আমরা করি না। কিন্তু আমরা আমাদের দেশের যে আবহাওয়া, যে পরিমাণ মাটির আর্দ্রতা, এতে কিন্তু এই মাটিতেই এই সূর্যমুখী সবথেকে উপযোগী একটি ফসল। সূর্যমুখী বছরে ২ বার লাগানো যায়। প্রথমত হলো খরিফ ১, তা হলো এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময় লাগানো যায়। এই সময় লাগালে এর জীবনকাল হলো ৯০ থেকে ৯৫ দিন। আর খরিফ ২ হলো মধ্য অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যে বীজ লাগানো হয় এটা হলো খরিফ ২। খরিফ ২ এর জীবনকাল হলো ৯০ থেকে ১০৫ দিন পর্যন্ত। এই সময় কিন্তু ফলনও বেশি হয়ে যায়। খরিফ ১-এই কিন্তু সর্বোচ্চ ফলন পাবেন হলো ১.৫ থেকে ২ টন পর্যন্ত। আর খরিফ ২-এ অর্থাৎ এই শীতকালীন যে আমি যে এখন দাঁড়িয়ে আছি, শীতকালীন বেল্টে দাঁড়িয়ে আছি, এর জন্য কিন্তু এখন ফলন অনায়াসে বেশি হয়। এতে আপনি ফলন পাবেন সর্বোচ্চ ২.৫ টন পর্যন্ত ফলন পাবেন প্রতি হেক্টরে। আর এর জন্য জমি প্রস্তুত করতে হলে জমি ৪ থেকে ৫টি আড়াআড়ি চাষ দিয়ে সুন্দরভাবে আগাছা মুক্ত করতে হবে। আর সেই সাথে মাটি যেন নরম করে নিতে হবে। এরপরে এখানে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সার প্রয়োগ করার পর আপনি বীজ লাগাবেন হলো যেরকম আমরা ভুট্টা লাগাইতেছি, ভুট্টার যেরকম সারি থেকে সারির দূরত্ব হলো ২০ ইঞ্চি আর গাছ থেকে গাছের দূরত্ব ১০ ইঞ্চি। ঠিক এরকম ভাবেই লাগাবেন। এরকম ভাবে সারি করে লাগাবেন। এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব দিবেন হলো ২০ ইঞ্চি আর একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব দিবেন ১০ ইঞ্চি। প্রথমে মাটির নিচে সার দেওয়ার পর উপরে সার দিতে হয় ২ বার। যেভাবে আমরা ১১০ দিন জীবনকালের যে ধানে যেভাবে আমরা সার দেই, প্রথমত বীজ গজানোর ২০ থেকে ২৫ দিনের মধ্যে প্রথম কিস্তি সার দিবেন। দ্বিতীয় কিস্তি হলো ফুল আসার আগ দিয়ে দ্বিতীয় কিস্তি সার দিবেন। এভাবে ২ বার সার দিবেন আর সেচ দিবেন সর্বোচ্চ ৩ বার। আর যদি বৃষ্টি বাদলের দিন হয় তাহলে তো সেচের কোনো প্রয়োজন নাই। আর খরিফ ২ যেহেতু শীতকালে তো বৃষ্টি হয় না, তাই এখানে সেচ দিতে হয় ৩ বার। প্রথম কিস্তি সার দেওয়ার ১-২ দিন পূর্বে অবশ্যই একবার সেচ দিবেন। দ্বিতীয় কিস্তি সার দেওয়ার ১-২ দিন পূর্বে আবার দ্বিতীয় সেচ দিবেন। আর তৃতীয়ত সেচ দিবেন হলো দ্বিতীয় সেচের ৩০ দিন বা ২০ দিন পর। ২০ দিন পরে আপনি আরেকবার তৃতীয়বারের জন্য সেচ দিবেন। এই হলো সেচ ব্যবস্থা। আর এখানে যেই সূর্যমুখী চাষে কিন্তু পোকার আক্রমণ নাই বলতেই চলে। সামান্য কিছু পোকার আক্রমণ, তার মধ্যে প্রধানত হলো পাটে যে বিছা পোকার আক্রমণ হয়, এই বিছা পোকার আক্রমণ হয়। এখানে বিছা পোকার জন্য ৪৮ ইসি জাতীয় কীটনাশক স্প্রে করলে কিন্তু এই বিছা পোকা থেকে নিয়ন্ত্রণ করা যায়। আর এখানে ছত্রাকের আক্রমণের মধ্যে শুধুমাত্র একটি ছত্রাক, তা হলো অল্টারনারিয়া কিন্তু এখানে আক্রমণ করে। সেটা হলো পাতাকে শুকিয়ে তোলে। পাতা যেমন শুকনা পচা আমরা যেটাকে বলি, এই অল্টারনারিয়া আক্রমণ এটা কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তাই এই ২টি পোকা এবং রোগের আক্রমণ হয় এখানে। সূর্যমুখীর একটি পূর্ণাঙ্গ ফুল থেকে প্রায় ৪৫০ থেকে ৬০০ বীজ সংগ্রহ করা যায়। তাহলে চিন্তা করেন কি পরিমাণ বীজ একটি ফুল থেকে সংগ্রহ করা যায়। এ কিন্তু অনেক লাভজনক। আমরা যে এই শীতকালে যে সরিষা বুনতেছি, সরিষার থেকেও কিন্তু এই সূর্যমুখী অনেকটা লাভজনক। আর এই সূর্যমুখী কিন্তু আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, জনপ্রিয় একটি ফসল। কারণ এটা বহুবিধ ব্যবহার। যারা আমরা মাংস উৎপাদনের জন্য বা ডিম উৎপাদনের জন্য যে পাখি পালতেছি, এই পাখির খাবার, পাখিকে কিন্তু এই সূর্যমুখী খাওয়ালে এর
গ্রোথ কিন্তু অনেক বেড়ে যাবে। দুগ্ধবর্তী যে আমরা গাভী পালতেছি, গাভীকে যদি আপনি এই সূর্যমুখীর খৈল খাওয়ান তাহলে কিন্তু এর দুধ অনায়াসে বেড়ে যাবে। আর আরেকটি কথা হলো, যারা হার্টের রোগী, এই হার্টের রোগীদের জন্য কিন্তু এই সূর্যমুখীর তেল সবথেকে উপযোগী একটি খাবার, যা হৃদরোগের ঝুঁকি কমাবে, সেই সাথে ওজন কমাবে। যার উচ্চ রক্তচাপ রয়েছে তার জন্য কিন্তু সূর্যমুখীর তেল সবথেকে উপযোগী। আমাদের দেশের উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু সূর্যমুখী চাষের জন্য অনুকূল আবহাওয়া, তাই আমি মনে করি আগামীতে সূর্যমুখী আমাদের দেশের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় চাষাবাদে পরিণত হবে। আর দর্শক, আজ এখানে বিদায় নেব। আপনি কোথা থেকে দেখছেন এবং আমার এই সূর্যমুখীর ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনি আমার ভিডিওটি দেখার পর অবশ্যই সূর্যমুখী চাষের জন্য আগ্রহী হয়ে উঠবেন এবং আগামীতে আপনি নিজেও সূর্যমুখী কিছু হলেও আপনার নিজের জন্য লাগাবেন। আজ এখানে বিদায় নেব। আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত চোখ রাখুন আমার বেসিক স্কুল ইউটিউব চ্যানেলে। এখানে নতুন নতুন ফসলের সম্বন্ধে জানতে পারবেন, নতুন নতুন পোকার আক্রমণ, নতুন নতুন ভাইরাসের আক্রমণ সম্পর্কে এখানে আমরা নিয়মিতভাবে আপডেট দিয়ে থাকি আপনাদের সেবার জন্য। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।